ইমরান রহমানের দোতলা ডুপ্লিকেট বাড়িটা আজ অনেক দিন ধরেই যেন নির্জীব হয়ে দাঁড়িয়ে আছে। মাথা উঁচু করে থাকলেও ভেতরে কোনো প্রাণ নেই। যে বাড়িটার আনাচে কানাচে একসময় চড়ুই পাখির মতো উড়ে বেড়াতো ইমরান রহমানের একমাত্র মেয়ে, সেই বাড়িটা এখন একেবারেই নিশ্চুপ। কোথাও কোনো হাসির শব্দ নেই, নেই চলন্ত পায়ের ছোটাছুটি, শুধু নীরবতা আর শূন্য নিয়ে বাড়িটা দাঁড়িয়ে আছে। ইমরান রহমান দুর্বল শরীর নিয়ে নিচতলার ড্রয়িং রুমটাতে বসে প্রতিজ্ঞা পড়ছে। পাশেই তার বোনের ছেলে মাহিম বসে রয়েছে। মামার ব্যবসায়ের সকল হিসাবের খাতা তাকেই দেখতে হয় এবং প্রতিদিন রাতে মামার পাশে বসে সকল হিসেব সে নিজেই মামাকে বুঝিয়ে দেয়। এতে ইমরান সাহেব খুবই সন্তুষ্ট বোনের ছেলের প্রতি। ছেলেটা যেমন কর্মঠ তেমন সৎ। তিনি খুব আশা রেখেছিলেন তার একমাত্র আদরের কন্যাকে মাহিমের হাতে তুলে দেবেন, কিন্তু মেয়েটা তার সেই আশা পূরণ হতে দিল না। কলেজে ভর্তি হওয়ার পর তার চরম প্রতিদ্বন্দ্বীর সন্তানের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ল। যেই প্রতিদ্বন্দ্বীকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিতে তিনি উন্মাদ হয়ে উঠেছিলেন, এখন তার ছেলে কিভাবে ইমরান রহমানের মেয়ের জামাই হতে পারে? তিনি বেঁচে থাকতে ওই ছেলেকে নিজের মেয়ের জামাই হিসেবে মেনে নেবেন না। মেয়ের কথা মনে হতেই তার বুকের ভেতরটা কামড়ে ওঠে। আজ কতদিন মেয়ের মুখ দেখেন না উনি, কতগুলো দিন মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন না, মেয়ের সাথে দুটো কথা বলেন না। কেন ভোর নিজের বাবাকে কষ্ট দিয়ে ওনার অপ্রিয় ছেলেটার হাত ধরে চলে গেল? আজ বাবার প্রয়োজন, তবে ফুরিয়ে গেছে মেয়ের কাছে। হাতের পত্রিকাটা টেবিলে নামিয়ে রাখল মাহিম। তখন ব্যবসায়ের লাভ ক্ষতির হিসেব বের করতে মগ্ন রয়েছে। হঠাৎ ইমরান রহমানের কণ্ঠে মনোযোগ বিচ্ছিন্ন হলো। ভোরের সাথে কথা হয়েছে। মাহিম মাহিম দীর্ঘশ্বাস ফেলে ভোরের নামটা শুনেই ওই মেয়েটাকে সে যত সম্ভব ভুলে থাকতে চায়, তবুও ভুলে থাকতে সে পারে না। চোখ নামিয়ে কলম শক্ত করে ধরে জবাব দিল, গতকাল কথা হয়েছিল মামা কি বলেছে? ফিরে আসবে? মাহিম হতাশ চোখে মামার মুখের দিকে চায়। মামা এখনো মেয়ের ফিরে আসার অপেক্ষা করে। কিসের আশায়? ভোর তো নিজের ভালোবাসার মানুষের সাথে ভালো থাকবে বলেই চলে গিয়েছে। সে কি আর ফিরে আসবে? মাহিমকে চুপ করে থাকতে দেখে ইমরান রহমান দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে বোঝাও তুমি মাহিম, এখনো সময় আছে ফিরে আসার। আমি চাই না আমার মেয়েটার অনেক বড় ক্ষতি করে ফেলুক ওরা। এখন হয়তো বোর বুঝতে পারছে না, কিন্তু আমি জানি মাহিম, ওই ছেলেটা নিজের বাবার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতেই আমার মেয়েটাকে নিজের মায়ায় জড়িয়েছে। ও ঠিক আমার দুর্বলতাকে আঘাত করবে মাহিম। ওই ছেলে খুব ভালোভাবেই জানে এই পৃথিবীতে আমার একমাত্র দুর্বলতা আমার মেয়ে। ও আমার দুর্বলতাকে ব্যবহার করেই আমাকে আঘাত করবে মাহিম। আপনি কি সত্যি ওর বাবাকে খুন করেছিলেন মামা? ভাগ্নের প্রশ্নে ইমরান রহমানের চোখ মুখের রেখা অশান্ত হয়ে উঠল। চোখ থেকে সাদা চশমা খুলে রাখতে রাখতে বলল, যুদ্ধ করেছিলাম মাহিম, সেই যুদ্ধে আমি জিতে গিয়েছিলাম। মাহিম অবাক হলো, বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, কিসের যুদ্ধ মামা? ইমরান রহমান ক্ষণ কালো সময় চুপ থেকে ভাগ্নের কাছে খোলা বয়ে হয়ে বসে বলতে শুরু করলেন, আমি আর আদ্রর বাবা আমিরুল ইসলাম একসাথে ব্যবসা শুরু করেছিলাম। আমরা দুজনেই ছিলাম পার্টনার। সেখান থেকেই আমাদের এক সাথে যাত্রা শুরু হলো।
এক সময় আমি জানলাম ব্যবসায় যে পরিমাণ লাভের অংশ আমাকে আমিরুল দেখায় তার বেশি ভাগ লাভের হিসেবেও লুকিয়ে রাখে, আমাকে ঠকায়। এই জন্য ব্যবসা আলাদা করে ফেললাম। আমাদের পথের নিশানা আলাদা হয়ে গেল, কিন্তু এবারে আমাদের দুজনের ব্যবসা একই সাথে বেড়ে ওঠায় কেউ কাউকে টেক্কা দিয়ে এগিয়ে যেতে পারছিলাম না। একজন না একজনকে সরে যেতেই হতো। আমিরুল নিজেও আমাকে সরিয়ে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু ওর চেষ্টা সেবারে ব্যর্থ হয়। তারপর আমি আর ওকে সুযোগ দেইনি। ওর আগেই আমি ওকে আমার রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। ওর মতো আমি ব্যর্থ হইনি মাহিম, আমি যুদ্ধে জয়ী হয়েছি। মামা, আপনি? মাহিমের কণ্ঠে অবিশ্বাসের ছোঁয়া। ও যেন ইমরান রহমানের কথা বিশ্বাস করে উঠতে পারছে না। আদ্র কি জেনে গিয়েছে যে আপনি ওর বাবাকে মেরে ফেলেছেন? যখন আমি ওর বাবাকে খুন করেছিলাম ও সেই সময় সেই স্থানেই ছিল, তবে আমি খেয়াল করতে পারিনি প্রথমেই। পরে যখন দেখলাম ও গাড়ির ভেতরে বসা ছিল তখন ওকে ভয় দেখালাম। তখন তো আদ্র ছেলেটার বয়স অল্প ছিল, তাই আমার হুমকিতে বেশ ভয়ও পেয়েছিল। পুলিশ বাহিনী ও আমার কিছুই করতে পারেনি। টাকা খাটিয়ে সব মিটিয়ে নিয়েছিলাম। মাহিমের গলা শুকিয়ে আসলো মামার মুখে এইসব কথা শুনে। আতঙ্কে জিজ্ঞেস করলো, আপনি আদ্রর বাবার সাথে এসব করেছেন? বললাম তো মাহিম, আমি যুদ্ধে জয়ী হয়েছিলাম কেবল। আমি যদি হেরে যেতাম তাহলে আমার জায়গায় আমিরুল জিতে যেত। সব যুদ্ধের ময়দানে দুই দলের মাঝে এক দলকে তো পরাজয় মেনে নিতেই হয়। সেখানে না হয় আমার জায়গায় আমিরুলের পরাজয় হয়েছে। ও তো আর খুব বিশেষ ভালো মানুষ ছিল না। শুধুই কি একজন ভালো মানুষ আরেকজন ভালো মানুষের শত্রু হয়ে ওঠে? মাহিম আর কিছুই বলল না। ইমরান রহমান আমিরুল ইসলামের সাথে এমন অন্যায় করলেও মামা হিসেবে খুব একটা খারাপ মানুষ নয়। নইলে মায়ের মৃত্যুর পর বাবা যেখানে বাড়িতে জায়গা দিল নেই, সেখানে ইমরান রহমান নিজের কাছে এনে নিজের ছেলের ন্যায় বড় করে তুলেছে মাহিমকে। ওই মানুষটার কখনো কিছুতেই খারাপ চাইতে পারবে না মাহিম। ফরেনারদের সাথে আজ সকাল 10টায় একটা মিটিং রয়েছে। আদ্র তৈরি হয়ে ঘড়ি ফিতা হাতে লাগাতে লাগাতে রুমে বাইরে আসলো। ডাইনিংয়ে বসে আদিবাকে ডেকে বলল, আম্মু খাবার দাও জলদি, আমার একটু তাড়া রয়েছে। আদ্রিতা এলো বাইরের ডাকাডাকিতে। ভোরের গায়ে জ্বরটা আবার ফিরে এসেছে। পায়ের অবস্থাও ভালো না, এখনও ঘুম ভাঙেনি মেয়েটার। মুনতাহিনা একবার গিয়ে দেখে সে মাথায় পানি ঢালতে চেয়েছিল, কিন্তু ভোর মানা করে দিয়েছে। ওর নাকি শীত লাগছে, তবুও শরীরে স্পর্শ করে দিয়েছে। তারপর একটু ঘুমিয়েছে। ভাইয়ের পাশে দাঁড়িয়ে বলল, ওকে একবার হসপিটাল নিয়ে যাওয়া দরকার, খুব খারাপ অবস্থা, নিয়ে যাস। আমি পারবো না। তাহলে আমাকে বলছিস কেন? তোর নিয়ে যাওয়া কর্তব্য, হাজার হলেও ও তোকে ভালোবাসে। তোর স্ত্রীও যতটা অবহেলা করছিস ততটা অবহেলা প্রাপ্য নয়। আমি তো ওকে ভালোবাসিনি কখনো, যা করেছি নিজের স্বার্থে করেছি। ছোট মাকে বলে দিস নিয়ে যেন যায়, আর মেয়েটাকে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে বলিস। আম্মু খুব একটা বেশি দিন ওকে সহ্য করতে পারবে না। আমি খেয়াল করেছি আম্মু ওকে দেখলেই ডেসপারেট হয়ে ওঠে। নিজের স্বামীর খুনের বদলা নিতে চাই আম্মু। তুই আম্মুকে বোঝা, যা করার আমি করছি তো। ইমরান রহমানের ভালো থাকা যখন আমার হাতে চলে এসেছে, তখন আর আম্মুর কিছু করার দরকার নেই। আমি ওনাকে খুন করে খুনি হতে পারবো না আপু। আমি ওনার বেঁচে থাকার নরক বানিয়ে দেব। যে কয়েকটা দিন এই পৃথিবীতে থাকবে, সেই কয়েকটা দিন আমি ওনাকে শান্তিতে থাকতে দেব না। ওর তো এখনও সবটা নিজের মাঝে রেখেছে আদ্র। কতদিন রাখবে? একদিন না একদিন ঠিক বাধ্য হবে জানাতে। আমার মনে হয়
ও তোকে ছেড়ে যাবে না কখনো আদ্র। আদ্র তাচ্ছিল্য সহিত হাসলো, খেতে খেতে বলল, কতদিন এভাবে অবহেলা সহ্য করে পড়ে রইবে আমার আশেপাশে? একদিন না একদিন ঠিক ত্যাক্ত হয়ে চলে যাবে। আমি আলাদা প্ল্যান নিয়ে সাজিয়েছি, এবার ওই মেয়ে ঠিক চলে যাবে এখান থেকে, নিজে থেকে যেতে চাইবে। আমি বাধ্য করাবো ওকে চলে যেতে। কি করবি তুই আদ্র? সময় হলে বুঝবি। ও কিন্তু সবাইকে আপন করে নেওয়ার চেষ্টা করছে আদ্র। ও তোকে সত্যি অনেকটা ভালোবাসে। আমি ওর ভালোবাসা মিথ্যা দেখতে পাই না আদ্র। চুপ কর, ওর মতো কেউ তোকে ভালোবাসবে না হয়তো। ভেবে দেখ সবটা। আমাকে আবার লক্ষ্য পূরণ করতে হলে যা যা করতে হবে আমি সব করব। বাবার ভালোবাসা পাওয়ার বয়সে বাবাকে পাশে পাইনি। বাবার শোকে আম্মু দিনের পর দিন ডিপ্রেশন থেকেছে। মায়ের ভালোবাসাও সঠিকভাবে পাইনি। আমার মায়ের জীবন নষ্ট করে দিয়েছে, আমার ছোটবেলাটা নষ্ট করে দিয়েছে ওই ইমরান রহমান। আমিও ওর মেয়ের ভালো থাকা নষ্ট করে দিব। আদ্র বলে যাওয়ার পর মুনতাহিনা বউকে নিয়ে ডাক্তার দেখাতে বের হলো। মেয়েটা সারা মাস ঠান্ডা লেগেই থাকে, এখন আবার জ্বরের মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। এইভাবে অসুস্থ হয়ে পড়ে রইলেও বড় ধরনের সমস্যা হতে পারে। আদিত্যা আজ বিকেলেই শ্বশুরবাড়ি ফিরে যাবে, তাই সকাল থেকেই ব্যাগপত্র গুছিয়ে রাখছে। মেয়েটি চলে যাবে এই ভাবনাতেই আদিবা সকাল থেকে কিচেনে ব্যস্ত। মেয়ের পছন্দের সব খাবার যত্ন করে রান্না করে বাটিতে তুলে রাখলেন। মেয়ে জামাইয়ের পছন্দের পিঠাগুলো বানাতেও তিনি ভুল করলেন না। সব গোছগাছ শেষে আদিবা এসে মেয়ের পাশে বসে পড়লেন। একটু থেমে গলার স্বর নরম রেখে বললেন, তুই তো আজ চলে যাবি, আবার কবে আসবি কে জানে। আমি ভাবছিলাম তোর বড় মামির বোনের মেয়েটাকে একবার তোকে নিয়ে দেখে আসি। আদ্রিতা ব্যাগের চেন টানতে টানতেই বিরক্তি স্বরে বলল, তুমি তো দেখেই এসেছো, আমার আবার দেখে আসার কি দরকার? মেয়ের কথাই আদিবার মুখে অসন্তোষের ছায়া পড়ল। কপালে ভাঁজ ফেলে তিনি বললেন, তোর একমাত্র ভাইয়ের বিয়ের জন্য মেয়েটি দেখছি, বিয়ের আগে তুই একবার দেখে আসবি না? আদ্রিতা এবার মুখ তুলে তাকালো, গলায় স্পষ্ট অনীহা, না দরকার নেই, তোমার ছেলেকে নিয়ে আগে দেখিয়ে আনো, ও কি বলে সেটা আগে শোনো। আদিবা একটু কেঁপে উঠলেন, তবু আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, আমার ছেলে আমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করবে, এই বিশ্বাস আমার আছে। আদ্রিতার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল, বলল, আগের বউটাকে তো এখনো বিদায় করতে পারোনি। তোমার কি মনে হয় আম্মু ওই মেয়ে কখনো এখান থেকে যাবে? আদিবা এবার আর শান্ত থাকতে পারলেন না, গলার স্বর রুক্ষ হয়ে উঠল, যাবে, যেতে হবে ওকে, আমি বের করে দেব ওকে। আমার ছেলের জীবনটা আমি নিজ হাতে এবার সাজিয়ে দিয়ে যাব, অনেক হয়েছে আর না। কথাটা বলেই আদিবা থেমে গেলেন, যেন নিজের কথাতেই নিজের রাগ, হতাশা আর ভয় সব একসাথে জমে উঠল। আদ্রকে তিনি বারবার বলেছিলেন ওই ভোরকে বিয়ে করার দরকার নেই, আমরা বিচার পাইনি তো পাইনি। ইমরান রহমানের ক্ষতি করতে গিয়ে নিজের জীবনের ক্ষতি করার কোনো মানেই হয় না। কিন্তু আদ্র আত্মবিশ্বাসী গলায় বলেছিল, সে ওই ইমরান রহমানকে বাকি জীবন সুখে শান্তিতে থাকতে দেবে না। এতে যদি নিজের জীবনের সাথে একটু অনিয়ম হয় তবে হোক। যখন তিনি জানলেন আদ্র ওই মেয়ের সাথে মিথ্যা ভালোবাসার নাটক করছে, তখনও বারবার ছেলেকে নিষেধ করিয়েছিলেন। তার মনে চাপা ভয় ছিল, ছেলে না আবার সত্যি মন দিয়ে বসে ওই রূপবতী মেয়ের রূপে ফেসে তার ছেলের সোনার টুকরো। 100 জন যুবকের মাঝে আদ্রর মুখটাই সবার নজর কাড়বে প্রথমেই। ভাঙা বিজনেস নিজ হাতে আবার জমাট করে তুলেছে, এমন সুদর্শন বুদ্ধিমান ছেলের জীবনটা ওই মেয়ের কারণে নষ্ট হতে দেবেন না।
তবে যে মা হয়ে কিছুতেই মেনে নিতে পারবেন না, তাই সব সময় চেষ্টা করে দুটোকে দূরে সরিয়ে রাখার। মেয়েটা যে পরিমাণে উন্মাদ হয়ে উঠেছে দিনের পর দিন, তার ছেলেটা না আবার সত্যি তার মায়ার জড়িয়ে যায়, তা তিনি মা হয়ে কিছুতেই যে হতে দেবেন না। তার স্বামীর খুনির মেয়েকে তারই গড়া বাড়িতে শান্তিতে থাকতে দেবেন না। সমস্ত পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট নিয়ে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে এলো। আদ্রিতা ততক্ষণে বের হয়ে পড়েছে। মুনতাহিনা বোরকে রুমে রেখে এলো ধরে ধরে। ওই কটা ক্ষত পা নিয়ে হাঁটাহাঁটি করতে ডাক্তার নিষেধ করেছে। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় বসলো বোর, তখনই ফোনটা বেজে উঠল। এগিয়ে গিয়ে দেখলো তার ফুফাতো ভাই মাহিম কল করেছে। এই ছেলেটা মাঝে মাঝেই তার সাথে যোগাযোগ রাখে। ওর কাছ থেকেই বোর তার বাবার খোঁজ খবর জেনে নেয়। কল রিসিভ করে কথা বলতে শুরু করলো। মাহিম প্রতিবার বোরকে জিজ্ঞেস করে, তুই ওখানে সত্যি অনেক ভালো আছিস? ভোর বোর ডোক গিলে বরাবরের মতো মিথ্যাই বলে, সে অনেক অনেক ভালো আছে এখানে আদ্রের সাথে। মাইমার কথা খুঁজে পায় না। সে তো চেয়েছিল বোরকে ভালো রাখার দায়িত্ব নিজের হাতে তুলে নিতে। মামা ভোরকে যতটা ভালো রেখেছে তার চেয়েও দ্বিগুণ ভালো রাখতো। কিন্তু সব স্বপ্ন কি পূরণ হয়? দুই চোখ ভরা স্বপ্ন নিয়ে সে ভোরকে বিয়ের পর উপহার দেবে বলে আগে থেকেই শাড়ি, চুড়ি, গহনা কিনে রেখেছিল। এখনও ওগুলো মাহিম যত্ন করে রেখে দিয়েছে। রোজ বের করে চোখ বোলায়, কল্পনা করে ভোরকে কেমন লাগতো ওইসবে। অথচ সেই ভোর তার হলো না। ওগুলো দিনের পর দিন পড়ে থাকে সেভাবেই। যেদিন ইমরান রহমান প্রথম মাহিমকে কথার ছলে বলেছিল, বড় হয়ে আমার মেয়ে তোমার বউ হবে কেমন, সেদিন থেকেই বউকে নিজের বউ ভেবে কল্পনা করেছে। এরপর একটু একটু করে বুকের মাঝে ভালোবাসার পাহাড় জন্ম নিয়েছে। সেই ভালোবাসার রূপ এখনো পরিবর্তন হয়নি। 10 বছর আগে যেমন ছিল এখনো আছে। পার্থক্য শুধু এই যে বোর তার সাথে নয়, অন্য কারোর সাথে ভালো আছে। মামা তোকে মিস করে ভোর, আমিও মিস করি। তাহলে চলে আয়। বাবা আমাকে আর আদ্রর কাছে ফিরতে দেবে না আমি জানি। তাহলে সারা জীবন দূরে থাকবি, বাবার কাছে আসবি না। ভোর কথা বলে না এ যাত্রায়। ও সারা বাবার তো আপন কেউ নেই, কিন্তু বোর ভালো করে জানে এখন যদি সে বাবার কাছে ফেরত যায় আর কখনোই আদ্রর কাছে ফিরে আসতে পারবে না। আর যদি কোনোভাবে বুঝে যায় বোর এখানে ভালো নেই, তাহলে পায়ে শেকল বেঁধে হলেও ভোরকে আটকে রাখবে। মাহিমের সাথে আরও কিছুক্ষণ কথা বলল ভোর। এরপর মুনতাহিনা খাবার আনলে খেয়ে মেডিসিন নিয়ে শুয়ে পড়ল বিছানার একপাশে। বিয়ের প্রথম রাত থেকেই তার জায়গা হয়েছে কেবল বিছানার ওই এক পাশটা। সবার জন্য বিয়ের দিন আনন্দেরও প্রিয় হলেও ভোরের জন্য যেন ছিল অশুভ দিন। কবুলের 2 ঘন্টা পরই চেনা মানুষটা কেমন বদলে গেল। ভগ্ন হলো হৃদয়, ভেঙে গেল সব স্বপ্ন। এক লহমায় চেনা পৃথিবী অচেনা হয়ে ধরা দিল 2 চোখের পাতায়। সেদিনই আদ্র নিজের ছলনা অভিনয়ের কথা জানিয়ে দিল ভোরকে। জানিয়ে দিল সবটা সাজানো গোছানো মিথ্যা ছিল। বিন্দু পরিমাণ ভালোবাসাও সত্য ছিল না তার পক্ষ থেকে। অথচ ওই মিথ্যা ভালোবাসার মোহে ভোর নিজের মনের সবটা দিয়ে ভালোবাসতে শুরু করলো আদ্রকে। এখনও একটু ভালোবাসা পাওয়ার লোভে আদ্রের কাছে বেহায়ার মতো পড়ে রয়েছে ভোর। ওর বেকুলতা যেন কিছুতেই ধরা দিচ্ছে না আদ্রের চোখে। সমস্ত আকুলতা দেখেও বারবার দূরে সরিয়ে দেয়। গল্প চাপা বনে অলির শনে লুকোচুরি। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।